কে সঠিক আগে টস করা হোক। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তপব্রত বাবুরা সঠিক না সুপ্রিম কোর্ট সঠিক? খুব মৌলিক প্রশ্ন কিন্তু। আচ্ছা, এই ইস্যুতে যদি এই যোগ্য শিক্ষকদের দল সুপ্রিম কোর্টে যায়, এটাকে উদাহরণ করে সুপ্রিম কোর্টের যিনি বিচারক তিনি কি বলবেন, কি উত্তর দেবেন? জাস্টিসে অসম্মান আমি করতে চাই না, কিন্তু আমি পরিষ্কার করে বলছি অভিজিৎ গাঙ্গুলি যেন মনে হচ্ছে সবচেয়ে বেশি বলির পাঠা হলো। তার মানে কি এটা ধরে নিতে হবে 32,000-এর মধ্যে যারা চাকরি চুরি করেছে তারা এখন ভগবান? কিন্তু এত ফুর্তি কেন? এই ফুর্তি নিঃশ্বাস কেন? এত উচ্ছ্বাস কেন? কিসের উচ্ছ্বাস? মানে চুরি করার উচ্ছ্বাস? আগামীতে আমরা দায়িত্ব সহকারে আরো চুরির কাজটা সম্পন্ন করব। আমরা মাছ চুরিতে রাজ্যের 1 নম্বর হব। আমরা রেশন চুরিতে 1 নম্বরে ছিলাম। আমরা আরো বেশি করে সেই সম্মানটা বজায় রাখবো। আমরা আবাস যোজনা চুরিটাকে রক্ষণ রাখবো। মন দিয়ে আবাস যোজনা আমরা চুরি করব। কেন্দ্র টাকা দিলেই চুরি করে নেব। আমরা কয়লা চুরিটাও ভালো করে চালিয়ে যাব। একটু ভয় পেয়ে গিয়েছিলাম, আমাদের মনে সাহস জুগিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অ্যাডভোকেটরা। তারা বলে দিয়েছে চুরি করলেও পার পাওয়া যায়, বউ বাচ্চার মুখের দিকে তাকিয়ে চুরি করলেও ছাড়। আদালত বিমলের বউ বাচ্চার কথা ভাবলো না, সে বেকারের রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু শ্যামলের বউ বাচ্চা যাতে সুখে থাকে, সে চুরি করেছে, ঘুষ দিয়েছে। কি বিশাল আজব জিনিস! বিকাশ রঞ্জনের বড় দোষ হচ্ছে চোরকে চোর বলে দিয়েছে। চোরকে মহাপুরুষ বলবে না? আরে পশ্চিমবঙ্গের সংবিধান আলাদা আছে। অনেক মুসলমান এই বাবরি মসজিদ করাটাকে মেনে নেবে না, ছেলে খেলা হচ্ছে। তা রোহিঙ্গাতে পরিবার আর কি দোষ করলো? তারা তো অনেক 8-10 বছর ধরে এই নিউ টাউনে আর সল্টলেকে বাস করছে। 8-10 বছর, দু একদিন না। তো ওদেরও তো পরিবার টরিবার আছে, ওদেরও তো ছোট ছোট বাচ্চা নাতি নাতনি আছে। ওরা নাহলে বাংলাদেশ থেকে এসেছে, না হলে বা বার্মা থেকে এসছে হয়তো। তো ওরা তো সব সমূলে চলে যাচ্ছে, তাই না? তো ওদের পরিবারের দিকে তাকিয়ে নরমপন্থী ওই জাস্টিস একটা রায় দিতে পারতো যে কোনো আজ বিদেশিরা চলে যাবে কেন? মায়া হয় না ওদের পরিবার টরিবার সব আছে টাছে? মায়াটা তো হবে, পরিবার প্রতি কি ভালোবাসে না? তাহলে দুপন্থী জাস্টিস আছে, একটা হচ্ছে চরমপন্থী অর্থাৎ গরমপন্থী, আর একটা হচ্ছে নরমপন্থী। ঠিক আছে? তো বা নরমপন্থী বা মধ্যপন্থী এইসব আর কি। তো এই অভিজিৎ গাঙ্গুলি কোন দলে পড়েছিল? চরমপন্থীতে পড়েছিল, আবার গরমপন্থী কঠোর এরম নাকি? তার মানে মানুষের বিচারটা খুব ইন্টারেস্টিং। মানুষের বিচারটা তাহলে জাস্টিসের মতিগতির উপর নির্ভর করবে, যুক্তির উপর নয়। মানে সমান্তরাল যুক্তি নেই, সব যুক্তি পরিবর্তিত হবে। এক যুক্তি খাটে না। জাস্টির মন মেজাজ কেমন তার উপরে লোকের ভাগ্য নির্ধারিত হয়। তাহলে তাহলে ভাগ্যটা যদি মানুষের আবেগ নির্ভর হয়, তাহলে ন্যায় নির্ভরতা কোথায় গেল? আমার মৌলিক সুনির্দিষ্ট প্রশ্ন। যদি আবেগ নির্ভর হয়, একটা মানুষের আবেগ যদি আলোচ্য বিষয় হয়, তাহলে ন্যায় নির্ভরতা কোথায় গেল? বিচার তো ন্যায়ের ভিত্তিতে হয় জানি, আবেগের ভিত্তিতে হবে কেন? এই সুনির্দিষ্ট প্রশ্ন আমি কিন্তু করছি, সুনির্দিষ্ট প্রশ্ন একদম কাদের উদ্দেশ্যে? আমি বিচার ব্যবস্থার উদ্দেশ্যে করছি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, সিবিআই নিজে বলেছিল 264 জন ঘুরপথে এবং 96 জন কম নম্বর পেয়ে চাকরি পেয়েছে, মানে অবৈধ পরিষ্কার। তার মানে মুনিমুর কি এক হয়ে গেল? আবার এই মামলাটা সুপ্রিম কোর্টে পাঠিয়েছিল, সেই সুপ্রিম কোর্ট আবার ডিভিশন বেঞ্চকে পাঠিয়েছে, যতদূর জানি হাইকোর্টে ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে। সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ বাবু রায় দিয়েছিলেন 32,000-এর প্যানেলটাই বাদ। তো তার মধ্যে ঝাড়াই বাছাই করা যেতে পারত, কিছু যোগ্য যারা আছে তাদের রেখে দিতে পারতো, মূল্যায়ন হতে পারতো, অযোগ্যদের বাদ দিতে পারতো। তারা সবাইকে নিয়ে নিল, কারণ অযোগ্যদের পরিবারের কথাটা কে ভাববে? অযোগ্য না হলে দোষ করেছে, তাই তার পরিবার তো দোষ করেনি, তার পরিবারের রুজি রুটিটা কে দেখবে? আচ্ছা, সঞ্জয় রায় যে রেপ করেছে তারও তো পরিবার আছে, তাদের কথা ভেবে সঞ্জয় রায়কে তো কাজে ফিরিয়ে দেওয়া উচিত না? আমি কি ভুল বললাম কি? একটু আমাকে ব্যাখ্যা করে বলো তো। এটা মানবিক প্রশ্ন। একটু ভুল করে ফেলেছে তো কি হয়েছে তাতে? পুরুষ মানুষ দু একটা ভুল করবে না? নেশা টেশা করবে না? করে ফেলেছে, মত্তরে খেয়ে ফেলেছে, অস্থানে কুস্থানে চলে গেছে একটু। খুব মৌলিক প্রশ্ন এটা আর কি। আচ্ছা, আমি আরো একটা কথা বলি, এই যত লোক জেলখানাতে আছে তাদের পরিবারের লোকরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের পরিবারে তার 4টে বাচ্চা, তার বউ আছে, সে
কিছু লেখাপড়া জানে না, তার মা আছে, তার বাবা আছে, তো তাদের কথা ভেবে জেলখানা তো খুলে দেওয়া উচিত, সবাই বেরিয়ে আসবে বাইরে। আমি আরো বলি 26,000-এর তুলনা, একই যাত্রা পৃথক ফল, চোখের সামনে টাটকা উদাহরণ। কে সঠিক আগে টস করা হোক। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তপব্রত বাবুরা সঠিক না সুপ্রিম কোর্ট সঠিক? খুব মৌলিক প্রশ্ন কিন্তু। আচ্ছা, এই ইস্যুতে যদি এই যোগ্য শিক্ষকদের দল সুপ্রিম কোর্টে যায়, এটাকে উদাহরণ করে, সুপ্রিম কোর্টের যিনি বিচারক তিনি কি বলবেন, কি উত্তর দেবেন? তিনি গরম না তিনি নরম? অভিজিৎ বাবু ছিলেন গরম, আর তপব্রত না কি নাম, তপব্রত চক্রবর্তী, অমৃতব্রত মিত্র। হ্যাঁ, সব ব্রত আছে, দুটো ব্রত আছে, এরা নরমের ব্রত আছে আর কি। এরা হচ্ছে নরমের ব্রত নিয়েছে। আমরা তরল সরল নরম থাকবো। আমরা যখন অপরাধীকে দেখব, সঙ্গে সঙ্গে আমাদের চেতনার রঙে ভরে উঠবে তার ছোট্ট বাচ্চাটি, তার স্ত্রী, নববিবাহিতা স্ত্রী, তার মা, তার বাবার হাড়ের সমস্যা, মায়ের ওষুধ কেনার পয়সা ওই তো দিত ওই মাস্টার মশাই। কি গভীরতম প্রেম, ভক্তি, ভালোবাসা, গভীরতম আকুতি। ধন্যবাদ। 26 ইলেকশনে বিশাল একটা হেডেক থেকে বাঁচলো, সেই জন্য তো এত ফুর্তি। কি বললাম তাহলে একটু আগে? 26,000 যদি যন্ত্রণা দিয়ে থাকে, এই 32,000 সুখবর দিল তাদের কাছে। দুর্নীতির সুখবর। দুর্নীতি করেছি, বেশ করেছি, ভোট পেয়েছি তো। দুর্নীতি করেছি, কি হয়েছে? বেশ। সুপ্রিম কোর্ট 26,000-এর মধ্যে যোগ্যদেরও বাদ দিল, আর হাইকোর্ট 32,000-এর মধ্যে অযোগ্যদেরও ঢুকিয়ে দিল। এই হলো বৈপরীত্য, এই হলো প্যারাডক্স অফ ল, এই হলো একই যাত্রা পৃথক ফলের এক উজ্জ্বল নমুনা। পশ্চিমবঙ্গ মনে হয় সবে দিকে এগিয়ে আছে বিচার ব্যবস্থার। এই যে বৈপরীত্য, এতেও মনে হয় পশ্চিমবঙ্গ 1 নম্বরে। পশ্চিমবঙ্গের মাটি মনে হয় কাউকে ছাড়েনি, আদালতকেও ছাড়েনি। ধন্যবাদ। যেসব ওএমআর বা সুপারিশ নিয়ে প্রশ্ন উঠছিল, এগুলো কি এখন কার্যত অপ্রাসং? কোনোটা অবশ্যই না। অবৈধতা প্রমাণ করার জন্য ওগুলো তো সম্পদ, ওগুলোই তো আসল। কেউ যদি মনে করে সমস্ত তথ্য লুকিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেবো, যেটা করেছিল হার্ড ডিস্ক চালানো, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নিশ্চয়ই সেটা হবে না, থাকবে। আমার পরিষ্কার সুনির্দিষ্ট প্রশ্ন, 32,000-এর মধ্যে যোগ্যগুলোকে বাঁচাও, অযোগ্যগুলোকে শাস্তি দাও। 26,000-এর মধ্যে যারা এই ন্যাচারাল জাস্টিস থেকে বঞ্চিত হলো, তারা তো আবার সুপ্রিম কোর্টে গিয়ে চাইতে পারে। এইটাকে উদাহরণ করে, এই 32,000-এর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের উদাহরণটাকে সামনে রেখে এইটা একটা দিক গেল। আমি তাদের কাছে আবেদন করছি, তারা যেন এই ইস্যুতে অন্তত সুপ্রিম কোর্টে আর একবার যায়। আপনি কি পাশে থাকবেন সেক্ষেত্রে? তারা আমি তো ওদের পাশে আছি, আমি তো যে কোনো সত্যের পাশে প্রথম থেকে আছি। আমি তো ওদের প্রত্যেকের মেন্টর। আমি গান্ধী মূর্তি বাদদেশে যারা কেঁদেছিল ওদেরও মেন্টর ছিলাম, যারা মাতঙ্গিনী হাজরা মূর্তি বাদদেশে কেঁদেছে ওদেরও মেন্টর থেকেছি, যারা টেটে বঞ্চিত, তাদের মধ্যে এই লোকগুলো আছে, তাদেরও মেন্টর থেকেছি। আমি 26,000-এরও মেন্টর থেকেছি। আমি মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদেরও মেন্টর থেকেছি। আমি ওয়াকফ বোর্ডে যারা লড়াই করে তাদেরও মেন্টর থেকেছি। চেষ্টা করি আমার ক্ষুদ্র ক্ষমতায়, ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু সম্ভব। আমার পরিষ্কার প্রশ্ন, আদালতে জায়গায়। কিন্তু আমি একটা অন্য কথা বলবো, খুব মজা ঠাট্টা হচ্ছে জানেন তো, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আমার কেমন লাগছে জানেন? হায় রে অভিজিৎ গাঙ্গুলি, যায় রে অভিজিৎ গাঙ্গুলি। বলছে ওই নাথুরাম গডসের অনুপ্রাণিত নাকি। নাথুরাম গডস বিজেপি করছেন না, 32,000-এর যে অন্যায় রায় দিয়েছিলেন, এখন নাকি ন্যায়ের রায় দেওয়া হয়েছে। আচ্ছা, কোনো কারণে বিচারকের নরমপন্থী মানসিকতা মনে হয়েছে যে আমরা কিছু চোর পেলাম আর কিছু সৎ পেলাম, সবাইকে ছেড়ে দাও, সৎ চোর আর চোর নয়, সব ছেড়ে দাও, একই যাত্রা, মানে একই বছর ছেড়ে দাও। যেটা 26,000 হয়নি, এই 32,000 সবাই বাদ গেলে কিন্তু সমস্যা ছিল। আচ্ছা, কে কলকাঠি নাড়লো ভাবছেন? এই এই যে আমি তো কলকাঠি বলবো, কারণ মানে আচ্ছা, দিদি বলতেন সুপ্রিম কোর্টটা আমার আর হাইকোর্টটা গেরুয়াদের। এখন মনে হচ্ছে হাইকোর্টটা এই ঘাসফুলের হয়ে গেছে, গেরুয়ার নেই। দিদি হাইকোর্টকে কিন্তু আর গেরুয়া বলবেন না, আপনি হাইকোর্টের পুজো করুন। এর আগে বলছেন কপিল সিব্বল দে সুপ্রিম কোর্টটা খুব ভালো, আমরা যা চাই তাই দিয়ে দেয়, তাই ডিএ মামলাতে তারিখ পে তারিখ চলছে, প্রযোজ্য সুপ্রিম কোর্ট, আপনি বলে আনন্দ পান না? বলেছেন। এখন মনে হচ্ছে হাইকোর্টটাকেও আপনি মোটামুটি, আরে দিদি বলে কথা। জাস্টিসে অসম্মান আমি করতে চাই না, কিন্তু আমি পরিষ্কার করে বলছি,
অভিজিৎ গাঙ্গুলি যেন মনে হচ্ছে সবচেয়ে বেশি বলির পাঠা হলো। তার মানে কি এটা ধরে নিতে হবে 32,000-এর মধ্যে যারা চাকরি চুরি করেছে তারা এখন ভগবান? না, আমি বুঝতে পারছি না। আবার তো সুপ্রিম কোর্টে যেতে পারে কেউ, আবার তো মামলা হতে পারে, আবার 32,000 চাকরি চলে যেতে পারে, বা তার মধ্যে যারা অবৈধ তার চাকরি চলে যেতে পারে। তার আগে 26 চলে আসবে, এটাকে 26-এর ভোটে টিআরপি করবে। সেই আনন্দে কি এত মাতোয়ারা? আপনি চোরদের জন্য এত আনন্দ করেন? আমি রাজ্যের জনগণকে বলছি, মানলাম মানলাম ডিভিশন কোর্ট একটা রায় দিয়েছে যাতে 26,000-এর মধ্যে চোরেরাও বেঁচে গেছে। আপনারা জানেন না চোরগুলো? সরি, 32,000-এর মধ্যে যে ওরা চোর আছে এটা জানেন তো? তা চোরদের জন্য তো আনন্দ কেন? আপনি বলতে পারেন যাক বেচারীরা অনেকে বেঁচে গেল গো, অনেকের চাকরি চলে যাবে, অনেক ভালো লোকেরও চাকরি চলে যাচ্ছিল, তাদের মধ্যে অনেকের বউ বাচ্চা সত্যি অসুবিধা হতো। এর জন্য আপনার একটা মানে একটা নিঃশ্বাস থাকতে পারে, একটা হয়তো সুখের নিঃশ্বাস হতে পারে কারো কারো। কিন্তু এত ফুর্তি কেন? এই ফুর্তি নিঃশ্বাস কেন? এত উচ্ছ্বাস কেন? কিসের উচ্ছ্বাস? মানে চুরি করার উচ্ছ্বাস? আগামীতে আমরা দায়িত্ব সহকারে আরো চুরির কাজটা সম্পন্ন করব, আমরা মাছ চুরিতে রাজ্যের 1 নম্বর হব, আমরা রেশন চুরিতে 1 নম্বরে ছিলাম, আমরা আরো বেশি করে সেই সম্মানটা বজায় রাখবো, আমরা আবাস যোজনা চুরিটাকে রক্ষণ রাখবো, মন দিয়ে আবাস যোজনা আমরা চুরি করব, কেন্দ্র টাকা দিলেই চুরি করে নেবো, আমরা কয়লা চুরিটাও একটু ভালো করে চালিয়ে যাব। একটু ভয় পেয়ে গিয়েছিলাম, আমাদের মনে সাহস জুগিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অ্যাডভোকেটরা, তারা বলে দিয়েছে চুরি করলেও পার পাওয়া যায়, বউ বাচ্চার মুখের দিকে তাকিয়ে চুরি করলেও ছাড়। না, সুবল সর্দারের কথা ভাবো, তার পরিবার তো ভেসে গেল, সে তো মারা গেল না? সে মারা গেল কেন? সে যোগ্য শিক্ষক ছিল, তার যোগ্যতার সাথে চাকরি ছিল, এতদিন চাকরি করেছিল, মনোকষ্টে তিলে তিলে মারা গেল। এরকম কতজন মারা গেছে। এই প্রত্যেকটা মৃত্যুর দায় কার? সুপ্রিম কোর্টের? মুখ্যমন্ত্রীর? কালেকটিভ রেসপন্সিবিলিটির যে বিধানসভা আছে সেই বিধানসভার? শিক্ষামন্ত্রীর? স্কুল সার্ভিস কমিশনের? মধ্যশিক্ষা পর্ষদের? না ওই মধ্যবর্তী যেসব লোকগুলো টাকা পয়সা এদিক ওদিক করছিল তাদের? ভয়ঙ্কর ব্যাপার। এর উত্তর কি দেবে? এই মৃত্যুর পেছনে দায় টাকা নাকি সুবলেরই দায়? তুই মরলি কেন রে? না খেয়ে থাকবি থাকবি, মরতে যাবি কেন? আমি বিস্মিত। ভারতবর্ষের আদালত, ভারতবর্ষের বিচার ব্যবস্থা। আমি পরিষ্কার করে যারা গান্ধী মূর্তি, যারা এতে বসে আছে, সল্টলেকে বসে থাকছে, গান্ধী মূর্তি মাতঙ্গিনী মূর্তি পাওয়া কেঁদে কেঁদে চলে গেল, শেষ হয়ে গেল। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, এই 32,000 মধ্যে যাদের অবৈধভাবে নিয়োগ করা হলো, তার বিপক্ষে তো বৈধ টিচার ছিল যারা এনটাইটেল ছিল ওই জায়গায় যাওয়ার জন্য, ওই 32,000 শূন্যস্থান পূরণ করার জন্য, যারা ওয়েটিং এ রয়ে গেল, তাদের সাথে তো আমি চাই হলো, তাদের বউ বাচ্চা, তাদের মা, তাদের কি হবে? তাদের এখনো বেকার। খুব ইন্টারেস্টিং কথা কিন্তু বললাম যে এই 32,000-এর মধ্যে বিরাট একটা অংশ হচ্ছে অবৈধ। তাদের বউ বাচ্চাদের প্রতি মায়া দয়া থেকে জাস্টিস মহোদয় এই রায়টা দিলেন যে কাউকে বাতিল করা যাবে না, 32,000-ই থাকলো। আচ্ছা, বাতিল হলে লাভটা কাদের হতো? বাতিল হলে লাভটা হতো ওই যোগ্য শিক্ষকদের ক্ষতি। যোগ্য শিক্ষকদেরকে বাদ দেওয়ার পক্ষে আমি মোটেই নই, কিন্তু 32,000-এর মধ্যে যোগ্য শিক্ষকদের নির্বাচিত করতে হবে বাধ্য হয়ে, দ্রুততার সাথে। অযোগ্য শিক্ষকদের বাদ দেবে, পুরো প্যানেল ওইভাবে বাদ দেওয়া যায় না। এবার অযোগ্য শিক্ষকদের বাদ দিয়ে ওই প্যানেলে যারা ওয়েটিং এ ছিল, যারা যোগ্যতা নিরিখে চান্স পেত, যারা পেল না, যে শ্যামল পেল না বিমলের জন্য, বিমল শ্যামলের জায়গাটাকে ক্যাপচার করে নিয়েছে, তাহলে বিমলদেরকে দেওয়া দরকার ছিল। তাহলে বিমলদের যে বউ বাচ্চা যারা পেল না, চুরি করে পয়সা দিয়ে শ্যামল পেল বিমলের জায়গাটা, এবার বিমলের বউ বাচ্চা আছে, শ্যামলের বউ বাচ্চা আছে, আদালত বিমলের বউ বাচ্চার কথা ভাবলো না, সে বেকার হয়ে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু শ্যামলের বউ বাচ্চা যাতে সুখে থাকে, সে চুরি করেছে, ঘুষ দিয়েছে, কি বিশাল আজব জিনিস, তার পাশে আদালত হইল। আচ্ছা, এই যে 32,000-এর চুরি, এই যে 26,000-এর চুরি, এই যে গান্ধীমতি 5 দেশের চুরি, এই যে মাতঙ্গিনী হাজরামতি 5 দেশের চুরি, এই যে ট্রেডের চুরি, টোটাল চুরি করেছে কিছু চোর, তো কিছু তো ভোগী, যারা চুরি করলো, যারা টাকা নিয়ে এদের ভোগী বানালো আর চাকরিটা ভোগ করছে, তাই তো? আর শোষিত হলো কারা? যাদের চাকরি ছিল, যাদের চাকরি হওয়ার কথা ছিল তারা। আচ্ছা, ওদের সবাই ছাড়া পেয়ে গেছে, কিন্তু খুব ইন্টারেস্টিং। শিক্ষায় দুর্নীতিতে যত যতজন যুক্ত ছিল, প্রধান যে স্থপতি ছিল পার্থ চট্টোপাধ্যায়, সে ছাড়া পেয়ে প্রেমিকা খুঁজছে, তার বউ মরে গেছে, তিনি এখন প্রেমিকা খুঁজতে ব্যস্ত। আমি এখন একটা চেষ্টা আছি পার্থর জন্য প্রেমিকা খোঁজার চেষ্টায়,
দেখছি কম বয়সী কোনো মেয়ে পাওয়া যায় কিনা, তোমরা যদি সন্ধান তাকে বলো, কারণ অর্পিতা চলবে না, একটু বুড়ি হয়ে গেছে, নতুন মেয়ে চাই, ওই মেয়ে তো চলবে না, অল্প বয়সী, অবশ্যই নাতনির বয়সী হতে হবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। হ্যাঁ, ছাড়া পেয়ে গেছে, বাকিরাও খোঁজ খবর নেবে কিনা জানি না, বাকিরা দু একজন আছে, বাকিরাও তো ছাড়া পেয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে, তাহলে একদিকে যারা চুরির টাকা নিল তারা ছাড়া পেল, তৃতীয় দিকে যারা চুরি করতে টাকা দিল তাদের চাকরি হলো, তৃতীয় দিক হচ্ছে যাদের চাকরি হওয়ার কথা ছিল, চুরির টাকা, 2 নম্বরি টাকা না দেওয়ার জন্য অথবা অসৎ না হওয়ার জন্য তারা চাকরি পেল না, তারা ভেস্তে গেল। কি অজব! আমি 26,000-এর যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বলছি, আপনারা এই রায়টা নিয়ে সুপ্রিম কোর্টে যান, গিয়ে বলুন মেলট, এই মাইলট, কি আপনারা যে রায় দিয়েছেন, আপনারাই আর একটা রায় ডিভিশন বেঞ্চকে দিয়েছেন, হাইকোর্টকে দিয়ে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে দিয়ে। তারা বলেছে বউ বাচ্চাদের কথা, আমরা যোগ্য ছিলাম, আমাদেরও না একটু বউ বাচ্চা ভুল করে আছে আর কি, আমাদেরও না ভুল করে বাম্মা আছে, আমাদেরও জন্মগ্রহণ করতে হয় বাম্মার দ্বারা, আমরাও মানুষ, ভুল করে মানুষ, আমরাও পশ্চিমবঙ্গের মানুষ, ভুল করে পশ্চিমবঙ্গের মানুষ, আমরাও শিক্ষিত, ভুল করে শিক্ষিত, বোমা ছুটতে পারি না ঠিক মতো করে, শকাত হতে পারিনি, আমরা রেশনটা লুট করে নিতে পারিনি, আমরা গরু করতে পারিনি, গরু চুরিটা করতে পারিনি, আমরা বালি চুরিটা করতে পারিনি, আমরা কয়লা চুরিটা করতে পারিনি, আমরা পুকুর চুরিটা করতে পারিনি, আমরা কাঠ মারিটা খেতে পারিনি, আমরা বোমা নিয়ে রাস্তাতে ঘুরতে পারিনি, আমরা তেলে ভাজার দোকানটা করতে পারিনি, আমরা ওই কচুরি পানার ওই বালিশটা তৈরি করতে পারিনি, ওয়াকাফটা লুট করতে পারিনি, আমরা লেখাপড়া করেছি সৎ জীবন যাপন করার জন্য, এটা ব্যর্থতা ছিল আমাদের, মেনে নিলাম। এক অবাগা সমাজে সৎ থাকা ব্যর্থতা, শিক্ষিত হওয়া ব্যর্থতা, এই দুটো পাপ করিয়াছি। আমাদের বউ বাচ্চা তারা তো পাপ করি নাই, একই যাত্রা কি করে হয়, ভাই ভাই বলা যাবে না কিন্তু, মাই লর্ড বলতে হবে, সরি মাই লর্ড, ভাই বলবেন না ভুল করে, ভাই বলার জন্য আপনাদের বিরুদ্ধে তওহীন হয়েছে, আদালতের আইন তওহীন, সেজন্য শাস্তি দিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু বলিষ্ঠ থাকবে আদালত, তওহীন হয়েছে, আদালত অবমাননা হয়েছে বলবে, ভাই বলবেন না, মাই লর্ড বলবেন, মাই লর্ড বলে জিজ্ঞেস করবেন যে এইটা যদি বিধি হয় তাহলে আমাদের নরম জাস্টিস দিন, সুপ্রিম কোর্টকে বলা হবে নরম জাস্টিস, অভিজিৎ গাঙ্গুলির মতো গরম জাস্টিস নয়, নরম জাস্টিস দিন, যাতে করে ছাড়া পেয়ে যাই, আমাদেরটা অন্তত হোক। কারণ পশ্চিমবঙ্গ সরকার তো এখন জালিদের তালিকা দিয়ে দিয়েছে, টেন্টেডদের তালিকাটা কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে ওই টেন্টেড টোটাল 26 সরকার যে তালিকাটা দিয়েছে সেটা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলছিলেন সম্পূর্ণ তালিকা নয়। অসম্পূর্ণ, আমি বলেছি, উনি তো পণ্ডিত লোক, উনি তো বলবেন, আমরা তুচ্ছ লোক, আমরা তো বলেছি যাই দিক কিছু তো দিয়েছে, আমরা ধরছি সরকারের কাছ থেকে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করুক এটা কি সম্পূর্ণ তালিকা না এটা অসম্পূর্ণ তালিকা, 1 নম্বরের কোশ্চেন, উত্তর দিক, পশ্চিমবঙ্গ সরকার জিজ্ঞেস করতে পারে, পশ্চিমবঙ্গ সরকার যখন বলবে যে এটা হচ্ছে সম্পূর্ণ তালিকা, যদি অসম্পূর্ণ হয়ে থাকে তাহলে পানিশমেন্ট নেওয়ার জন্য তৈরি হওয়া, তার দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গে 356 ধারা হয়ে যাক, সুপ্রিম কোর্ট বলবে এই পশ্চিমবঙ্গে মিথ্যাবাদীদের জন্য 356 ধারা চাই, নরেন্দ্র মোদী না চাইলে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ দেবে যে এখানে আইন শৃঙ্খলা সততা অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত, যেটা অর্থনৈতিক নিরাপত্তা, তো কোনো জায়গায় যদি এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়, আভ্যন্তরীণ গোলযোগ দাঙ্গা তৈরি হয়, রাজ্য যদি ব্যর্থ হয় তার মোকাবিলা করতে, অথবা আর্থিকভাবে দৈর্ঘ্য হয়ে যায় যদি কোনো রাজ্য, তাদের যদি বুনিয়াদ ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে কিন্তু 356 ধারা ভারতীয় সংবিধান অনুযায়ী জারি করা যায়। তো যেখানে সব লোকের চাকরি কেউ খেয়ে নেবে তো দেউলিয়া হয়ে যায় বলে নাকি, এবং যারা জনপ্রতিনিধি তারা মিথ্যাচার করবে কার কাছে, সুপ্রিম কোর্টের কাছে, তাহলে রইল কি, এটা করুক। এরপরে যদি অস্বচ্ছদের পাওয়া যায়, স্বচ্ছ টোটাল মাইনাস অস্বচ্ছ ইকুয়াল টু স্বচ্ছ, ওই ইকুয়াল টু স্বচ্ছ তো মোটামুটি তারা চেনে গেছে, তাদের নাম নেই তো অস্বচ্ছতার তালিকা, তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে আমাদেরকে বিলম্বিত ভাবে অস্বচ্ছ বলেছে, বিলম্বিত ভাবে এই স্বচ্ছ বলেছে, অনেক বিলম্বে, আগে বললে আমাদের চাকরি যেত না, তাহলে আমাদের তো বউ বাচ্চা আছে, আমাদের তো বাবা মা আছে, আর তাছাড়া এই 32,000-এর মধ্যে সিবিআই পরিষ্কার করে ধরিয়ে দিয়েছে যে কম নম্বর পেয়ে এবং ঘুর পথে অবৈধভাবে কয়েকশো লোকের চাকরির কথা বলে দিয়েছে এই 32,000-এর মধ্যে, তাহলে ওখানে টেন্টেড অস্বচ্ছরা চাকরি পেল, আমাদের অস্বচ্ছতার পাওয়ার কথা বলছি না, স্বচ্ছদের পাওয়ার জন্য বলছি, তাই পুনর্বিবেচনা করা হোক, ওই যে
বাধ্য হয়েছে পরীক্ষা দিতে। আমাদের তো পরীক্ষা দিয়ে পাশ করার কথা নয়। 8-10 বছর পর পাশ করলে যিনি জাস্টিস তিনিও পাশ করতে পারবেন না। যিনি জাস্টিস বিচার করছেন তিনিও পরীক্ষা বসলে পাশ করতে পারবেন না। ধরে নেওয়া যেতে পারে। চর্চার ব্যাপার আছে, পড়াশোনার চর্চার। তাছাড়া সাংসারিক নিষ্পেষণের ব্যাপার আছে। পরীক্ষার জন্য ছাত্র হয় তখন, তারপরে শিক্ষক হয়। যতদিন বাঁচি ততদিন শিখি। কিন্তু আমাদের একাডেমিক দুনিয়ায় দুটো স্তর আছে। এক হচ্ছে ছাত্রের জীবন, দুই হচ্ছে শিক্ষক বা অন্য চাকরিজীবীর জীবন বা অন্য ব্যবসার জীবন। দুটো জীবন এক নয়। ছাত্রাবস্থায় যেটা সম্ভব, ছাত্রাবস্থা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সেটা সম্ভব নয়। এটা হচ্ছে ন্যাচারাল জাস্ট। না না, এটা অপার ভাগ্য মানে যা দেখছি। অর্থাৎ যে অভিজিৎ গাঙ্গুলি ভগবান তুল্য হয়েছিল, তিনি কি ছিলেন? দেবতা ছিলেন, এখন দানব হয়ে গেলেন। তিনি তো দুর্নীতিটা ধরেছিলেন, অন্তত কিছু দুর্নীতি তার চোখেই ধরা পড়েছিল। তবেই তো প্যানেল বাতিল কথা বলেছিল। প্যানেলটাকে ঠিক করবে কি করে? প্যানেল একটা মৌলিক প্রশ্ন, উনি সেটাই তুলেছিলেন যে প্যানেলের মধ্যে যদি এত মিলাবট থাকে, এত এত জটিলতা থাকে, দুর্নীতি থাকে, তাহলে প্যানেলটি বাতিল করে দাও। এই প্যানেল বাতিল করলেও তো খারাপ। প্যানেল ওয়েটিং এর লোকগুলো তো সর্বশান্ত হলো, যোগ্যরা সর্বশান্ত হলো। সেটা মূল্যায়িত হওয়ার কথা ছিল, মূল্যায়িত হয়েছে, অসুবিধা নেই। কিন্তু অযোগ্যরাও ঢুকে রয়ে গেল। এটাই হচ্ছে অসুবিধা, এটি হচ্ছে দুঃখ। বিচার ব্যবস্থার কোথাও একটা হাহাকার, শূন্যতা। এই শূন্যতা কবে পূর্ণতা পাবে জানি না। যদি কুণাল বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে বিচারপতি কখন রাজনৈতিক ভাবে প্রভাবিত হতে পারেন না, তাকে অনেক উপরে উঠতে হয়। কলকাতা হাইকোর্টে সিপিএম এর আইনজীবীরা মিলে একটা প্যানেল করে কয়েকজন বিচারপতির কাছ থেকে এমন রায় নিচ্ছেন, সেটাই দুর্ভাগ্যজনক। তাদের ব্যাকগ্রাউন্ডেও সিপিএম ভিত্তি রয়েছে। তার অভিযোগ সিপিএম ও বিজেপি চাকরি খাওয়ার তৃণমূল একদম সৎ, সেখানে কোনো সৎ থাকতে পারে না। আদালতে চোরকে চোর বলা যাবে না। বিকাশ রঞ্জনের বড় দোষ হচ্ছে চোরকে চোর বলে দিয়েছে। চোরকে মহাপুরুষ বলবে না। আরে পশ্চিমবঙ্গের সংবিধান আলাদা আছে, এখানে চোরকে মহাপুরুষ বলতে হবে, চিটিংবাজ বলতে হবে, মহান বলতে হবে। আর সৎ লোকদের চিটিংবাজ বলতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সেটা করেনি। আমার প্রশ্ন তো ওই জায়গাতে, এই টোটাল এপিসোডে বামপন্থী ওই অ্যাডভোকেটদের যেমন গালাগাল দিচ্ছে, সবচেয়ে বেশি গালাগালের শিকার, অসম্মানের শিকার। এবং জনগণ মেনে নিয়েছে, কিন্তু জনগণ অতীত ভুলে গেল। বাঙালি জাতি যে কত দ্রুত পাল্টি খেতে পারে আর কত দ্রুত অতীত ভুলে যায়। অভিজিৎ গাঙ্গুলির একটার পর একটা রায়, হাততালিতে গোটা রাজ্য ভরে গেছিল। মহান মহান, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, রাজ্যের সবচেয়ে উৎকৃষ্ট অ্যাডভোকেট এই জাস্টিস তিনি। এখন সবচেয়ে নিকৃষ্ট, সেই উৎকৃষ্ট বাঙালির চোখে কয়েক মাস পরে নিকৃষ্ট। জাতিটাই নিকৃষ্ট নয় তো, বাঙালি জাতিটা আমার জাতিরই প্রশ্ন উঠে গেল। ধন্যবাদ। খুনেরা প্রকাশ্যে ক্ষমা চান। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তদন্তের দাবি কুণাল। কুণাল ঘোষ তো হাসায়, হেসেছে একটু কল্যাণ বাবুকে নিয়ে। সেই পার্লামেন্টে কি সব বলেছে না, তার ভেতরে অনেক কিছু বলবে, কিন্তু এখনো কিন্তু কম বলেছে। এই ব্রাশ দিয়ে দাঁতটা ধুয়ে, মুখে তো দুর্গন্ধ বের একটু, ওইসব দুর্গন্ধ একটু সেন্ট ফেন্ট নিয়ে পরে মার্কেটে নামবে। অভিজিতের 12টা বাজি ছেড়ে দেবে। গঙ্গোপাধ্যায়ের মুখে কালি দিয়ে তৃণমূলের হবে। আমি তো বললাম সবচেয়ে ভাগ্য হতো, সবচেয়ে নিকৃষ্ট পশ্চিমবঙ্গে এখন এই মধ্যে 11 কোটির মধ্যে। হ্যাঁ, 11 কোটি জনমত। মানে আপনি সঞ্জয় রায়ের সাথে কম্পেয়ার করবেন, কিন্তু সঞ্জয় রায় উচ্চ স্তরে আছে। যদি ওই যারা উচ্ছ্বাস করছে তাদের চোখে যদি বলে কাকে বেছে দেবেন, সঞ্জয় রায় না অভিজিৎ গাঙ্গুলি, তারা সঞ্জয় রায়কে বেছে দেবে। সঞ্জয় রায় উচ্চ, অভিজিৎ গাঙ্গুলি তুচ্ছ। ধন্যবাদ। শেষ একটাই ছোট্ট প্রশ্ন আপনার কাছে। মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি করা নিয়ে বিতর্ক। হুমায়ুন কবিরকে হিন্দুদের ভাগির জন্য ফাঁসির মতো ভয়ঙ্কর উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কারণটা কি মানুষ জানতে চাইছে। তার মূল্যবোধ সংখ্যালঘু ভোট ব্যাংক, আজ হঠাৎ কঠোরতা কেন? প্রথমটাতে মোল্লা ভোট এসেছে, দ্বিতীয়টাতে মোল্লা ভোট চলে যেতে পারে, আর হিন্দু ভোটও চলে যেতে পারে। এই দুটো পয়েন্ট। অনেক মুসলমান এই বাবরি মসজিদ করাটাকে মেনে নেবে না। ছেলে খেলা হচ্ছে, ও তো নিজের নামই করতে পারতো। নিজের নাম তো হুমায়ুন, আর কি ওর নাম কি হুমায়ুন, হুমায়ুন মসজিদ, তাহলে বিতর্ক ছিল না। এই বাবরি বলে ফেলে ওই নিজের বাবাকে বাবর বানিয়ে দেওয়া, এইটা গন্ডগোল হয়ে গেছে। ওটা ধান্দাবাজি, প্রচুর টাকা পয়সা সংগৃহীত হবে, প্রচুর লোক মুসলমান সবাই থেকে জান দিয়ে দেবো, প্রাণ দিয়ে দেবো। কিন্তু উল্টোকে তো অন্য জায়গায় হয়ে গেছে। যতদিন পশ্চিমবঙ্গে বাবরি মানুষের মনে জাগরুক থাকবে, ততদিন রাম মন্দির জাগরুক থাকবে। রাম মন্দির ইস্যুটা আবার জাগরুক করে দিয়ে বিজেপি আর এস একটু সুবিধা করে দিল, হিন্দুত্ববাদীতে সুবিধা করে দিল। এই হুমায়ুন কবির এই মহান কাজ করার জন্য ওনাকে একটা অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেওয়া দরকার আছে। এইটা মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। ছাপ পাবে কি করলো রে ভাই?
এই কাজ যদি বাবরি যতদিন ধরে করবে, একদিন তো বাবরি হবে না, অনেক দিন ধরে হবে। বাবরি বাবরি চারিদিকে মাথায় টুপি দিয়ে ফ্যানে করে ব্যাটাটো করে সব ইল্লাল্লাহ ইনশাল্লাহ করে সব চলে যাবে। যত চলে যাবে ক্ষতি হবে কার? মাননীয়া দিদি, ওই মাননীয়া মমতাজ বেগম বলে যাকে তার, দিদির ক্ষতি হবে যে, আর লাভ হবে কার? বাবরি মসজিদ উস্কে দিয়ে লড়াই করে মাঠে নেমেছিল যারা আর যার, তাদের হবে লাভ। এই কাজটা হচ্ছে বলে দিদি মনে করেছে, তাই দিদি এখন খেপে গেছে। দিদি বলতে চাইছে যে দেখো আমরা এই ঔদ্ধত্যকে মানি না, আমরা মন্দির তৈরিকে মানি, আমি চারিদিকে শুধু মন্দির তৈরি করব। আমি ও বলেছে, আজকে দাবি করেছে আমি সব ধর্ম পালন করি। আচ্ছা, সব ধর্ম পালন করলে কিন্তু কোনো ধর্মই থাকা যাবে না, কারণ হিন্দু ধর্ম আর ইসলাম ধর্ম পরস্পর বিরোধী ধর্ম। হিন্দু হচ্ছে পেগান ধর্ম, মূর্তি পূজার ধর্ম, আর ইসলাম আর খ্রিস্টান হচ্ছে সেমিটিক ধর্ম, অর্থাৎ মানে নিরশ্বরবাদ, কোনো ঈশ্বর নেই। একটা ব্যক্তি ঈশ্বর, ঈশ্বর আছে, তিনি নিরশ্বর, মানে তিনি হচ্ছে নিরাকার। তিনি হচ্ছে নিরাকার, এক ঈশ্বরে বিশ্বাস করে যারা, তাদেরকে বলা হয় সেমিটিক। তাহলে দুটো ধর্ম একসাথে যায়? আমি একদিকে বলছি ইসলাম ধর্ম অনুযায়ী পালন করে চললে আমি আল্লাহ তোমাকে ছাড়া কাউকে প্রভু বলে মানি না, আবার কি দুর্গাকে মানছি, দুর্গাও গেল খেপে, আল্লাহও গেল খেপে, নে ঠাকা ঠোকাটুকি ধাক্কা ধাক্কি, সবটাই হাস্যকর পাগলামি। আমার না মনে হচ্ছে পশ্চিমবঙ্গ গোটাটাই কি পাগলাগারদ? আমরা কি পাগলাগারদের ভেতরেই আছি? কারণ নেত্রী যা বলবেন তার চেয়ে অনেক দায়িত্বশীল কথা রাঁচির পাগলাগারদের পাগলটা বলছে, অনেক রেসপন্সিবল। উনি কিন্তু ততটাও রেসপন্সিবল নন। তাই তিনি বলে দিয়েছেন যে উম্মিদ পোর্টালের আগে নাকি কেন্দ্র সরকারের পোর্টালে এই ৮২,৬০০ ওয়াকফ সম্পত্তি ইতিমধ্যে আপলোড হয়ে আছে। আমরা রাজ্যে নাকি নতুন পোর্টাল করেছি, তাই এই পোর্টাল দরকার নেই। এই পোর্টাল কেন্দ্রের, এই পোর্টাল জন্ম হলো এপ্রিল ২০২৫-এ, জাস্ট জন্ম হয়েছে ওয়াকফ ১/২০২৫-এ পরে। এটা গোটা ভারতবর্ষ জানেন, শুধু মাননীয়া জানেন না। মাননীয়া জানেন সেন্ট্রাল পোর্টাল উনি ক্ষমতা আসার আগেই তৈরি হয়ে গিয়েছিল, আর সেই পোর্টালে ৮২,৬০০ পশ্চিমবঙ্গের বৈধ ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের কাজ সম্পন্ন হয়েছিল। আজকে বহরমপুরে তিনি বলেছেন আমার শরীরটা কেমন করছে, একটু ঘুমাতে ইচ্ছা করছে, নাহলে আমাকে নিজেকেও মনে হবে আমার পাগলাগারদে যাওয়া ছাড়া উপায় নেই। ধন্যবাদ।